একটা মানুষকে ক্রমাগত কোণঠাসা করে দিলে কি হয় জানেন? তিনি এমন কিছু কাজ করে বসেন যা তার করার কথাই নয়। একজন নিরীহ মানুষ কিভাবে হঠাৎ হিংস্র হয়ে উঠল, সেই গল্পই আজ আপনাদের শোনাব। শুনবেন সায়ন্তনী পুততুণ্ডের কলমে খুনির আঙুল। খাবেন তত মিষ্টি। একটিবার খেয়ে দেখুন দাদা, মনে হবে প্রাণ ঠান্ডা হচ্ছে, স্বর্গ সুখ পাচ্ছেন। চুষুন দাদা, চুষুন। না, তেমন বিশেষ কিছু নয়। লেবু লজেন্স। প্রতিটা লোকাল ট্রেনেই লাল, কমলা, হলুদ কিংবা কালো রঙের লজেন্সের বয়ম হাতে এই লেবু লজেন্সের হকারদের দেখতে পাওয়া যায়। ওদের পেশা একই, পার্থক্য শুধু বক্তৃতায়। কত রকম সুরে, কত রকম অদ্ভুত টানে, বিচিত্র ভাষায় আবেদনে ট্রেনের যাত্রীদের চমকে দেয় ওরা। যে যত চমকাতে পারবে, যাত্রীদের মনোরঞ্জন করতে পারবে, তার তত বিক্রি। একটিবার শুধু খেয়ে দেখুন দাদা, চুষুন দাদা, চুষুন। চুষুন দাদা, চুষুন। যত চুষবেন তত রস, যত খাবেন তত মিষ্টি। একটিবার খেয়ে দেখুন দাদা, মনে হবে প্রাণ ঠান্ডা হচ্ছে, স্বর্গ সুখ পাচ্ছেন। উপরান্ত থেকে হঠাৎ ভেসে এলো গম্ভীর স্বর। বিপুলবাবু সবে একটা লেবু লজেন্সের প্যাকেট খুলে মুখে দিতে যাচ্ছিলেন। আচমকাই যেন অমোঘ দৈববাণীর মতো কানে এসে ঢুকলো এই আর্ত চিৎকার। বিপুলবাবুর হাত কেঁপে গেল। আচমকা এই ডায়লগ শুনে হতভম্ব হয়ে গেছেন। হাতের কমলা রঙের লেবু লজেন্স পপাত ধরণী তলে। চশমার পিছনের বিস্মিত ভয়ার্ত চোখ দুটো শব্দের উৎস খুঁজতেই যাচ্ছিল। কিন্তু তার আগেই পাশে বসা তরুণ সহযাত্রীটি হেসে ফেলে জানায়, আরে কাকু, ঘাবড়ে গেলেন নাকি? আরে ওটা ইঁদুর আরশোলার বিষ, বুঝলেন? এই আমার টু নোট ট্রাম। তাই তো, রোজই তো এই শব্দগুলো শুনে চলেছেন লোকাল ট্রেনে। এ প্রান্তে লেবু লজেন্স, ও প্রান্তে ইঁদুর আরশোলা মারার বিষ। একটু পরেই আসবে ইমিটেশন গয়না এবং কোষ্ঠকাঠিন্য দূর করার চূড়ন, তারপর বাত বেদনার তেল। এ তো রোজই হয়ে চলেছে। নিজের নির্বুদ্ধিতায় একটু অপ্রস্তুত হয়ে লেবু লজেন্স মুখে পুড়ে ফেলেছেন তিনি। ইঁদুর আরশোলা বিষের হকাটি কয়েক মুহূর্তের জন্য ইতিউতি তাকিয়ে ফের হাঁক ডাক শুরু করে। বিপুল বাবু একটি সরকারি স্কুলের কেমিস্ট্রির টিচার। নামে বিপুল হলে কি হবে, আগা পাঁচতলা ক্ষীণকায় মানুষটি যখন রাস্তা দিয়ে ছাতা মাথায় হাঁটেন, তখন মনে হয় কোথাও কিছু নেই, শুধু একটা পেল্লায় ছাতা রাস্তা দিয়ে গড়গড়িয়ে চলে যাচ্ছে। নাকের ওপর একখানা প্যাঁচ মার্কা আদ্যিকালের গোল গোল ফ্রেমের চশমা না থাকলে ভদ্রলোককে হয়তো দেখাই যেত না। সব সময় একটা কুণ্ঠিত ভাব, যেন অজান্তেই কোনো অপরাধ করে ফেলেছেন। এ জাতীয় ভীতু ভীতু প্রকৃতির মানুষের জীবনে বিড়ম্বনা দেবী সব সময় দক্ষিণ হস্ত উপুর করে রাখেন। চন্দননগর থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারই সেই বিড়ম্বনাগুলোর মধ্যে একটা। রোজ সাত সকালে দুমুঠো ফেনা ভাত আর ডিম আলু সেদ্ধ নমো নমো করে পেটে দিয়েই দৌড়তে হয়। তার মধ্যেও আবার বিড়ম্বনা। এই বিড়ম্বনার নাম কোষ্ঠকাঠিন্য। এই তাড়ার মধ্যে কোথায় সুবোধ ছেলের মতো সহজবোধ্য হয়ে বর্জ্য পদার্থ সহজে নিষ্কাশিত হবে তা নয়, বরং তার মেজাজ মর্জি বোঝাই দেয়। কখন যে তিনি দয়া করে দেখা দেবেন তা বোঝা অসম্ভব। ফলস্বরূপ বোতল বোতল জল ও সিগারেট সেবনের পিছনে সময় যায় এবং অবধারিতভাবে ট্রেন মিস। স্কুলের হাজিরা খাতায় তার নামের পাশে লাল দাগ এবং যথারীতি আর এক ভয়ঙ্কর বিড়ম্বনার আগমন। রাশভারী হেডমিস্ট্রেসের মিছরির ছুরির মতো তীক্ষ্ণ কথা। বিড়ম্বনার গল্প এখানেই শেষ নয়। অসম্ভব নিরীহ শান্ত স্বভাবের দারুণ দুষ্টু ছাত্রছাত্রীরা
সহজে পাক বাঁধতে চায় না। বিপুল রঞ্জন আচার্য তথা BRA নামটির ইনিশিয়াল নিয়েও তার বিপত্তি। এই গোটা পিতৃ প্রদত্ত নামটি এখন ছাত্রছাত্রীদের মুখে সংক্ষিপ্ত সারে ব্রা হয়ে দাঁড়িয়েছে। এমনকি সহকর্মীরাও নাকি পিছনে তাকে ব্রা বলেই ডাকেন। সেদিন স্বয়ং হেডমিস্ট্রেসও অন্যমনস্ক হয়ে দুম করে মুখ ফসকে বলে ফেললেন, একটু ব্রাকে ডেকে দাও তো। আরে ওই যে BRA, কি তাকিয়ে আছো? মানে বিপুল বাবুকে ডেকে দাও। হেডমিস্ট্রেস মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না। পিয়ন গম্ভীর মুখে বাইরে এলো। তারপর তার কি দম ফাটা হাসি! যেন ব্রাজে বিপুলও হতে পারে তা স্বপ্নেও কোনোদিন ভাবেনি। ভাবতে ভাবতেই একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেন বিপুল। আজকাল আর এসব ছোটখাটো জিনিস মনে দাগ কাটে না। এর থেকেও বড় বিড়ম্বনা তার বাড়িতে বসে আছে একমাত্র মেয়ে সোমদত্তা। বিয়ের বয়স হয়েছে, তার জন্য তিনি নিজেও চিন্তিত কম নয়। রীতিমতো পেপারে বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজছেন, কিন্তু মেয়ে বেঁকে বসে আছে। সে এখনই বিয়ে করতে চায় না। বিয়ে না করতে চাইলেও প্রেমে অরুচি নেই। রোজই এর সঙ্গে বেড়াতে যাচ্ছে, ওর সঙ্গে ডিনার খাচ্ছে। প্রতিবেশীরাও মেয়ের চরিত্র নিয়ে ফিসফিস করে। তবুও বিপুল বাবু মুখ ফুটে তাকে শাসন করতে পারেন না। হাজার হোক মা মরা মেয়ে, 1 বছরও হয়নি মাকে হারিয়েছে। এখনো সে শোক কাটিয়ে উঠতে পারেনি। মায়ের ছবির দিকে তাকিয়ে আজও কেঁদে ফেলে মেয়েটা। এই পরিস্থিতিতে তাকে কড়া কথা বলেন কি করে? অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। বাজখাই কণ্ঠস্বরে চিন্তা সূত্র ছিঁড়ে গেল তার। রোজই এই সময় এক সাধু বাবার আগমন ঘটে। গায়ে লাল রঙের গেরুয়া, ইয়া বড় এক জটা। দেখলেই মনে হয় না জানি কত পশু পাখি ওর মধ্যে ঢুকে বসে আছে। আগোছালো দাড়ির জ্বালায় আসল মুখটাই বোঝা দেয়। হাতে একটা চিমটে, অন্য হাতে কমণ্ডলু। রোজই এই কম্পার্টমেন্টে এসে বসেন। অবিশ্বাসীদের সঙ্গে তর্ক করেন না, বিশ্বাসীদের হাত দেখে দেন। সমস্যা থাকলে সমাধানের উপায়ও বলে দেন। উল্টো দিকের সিটে বসে থাকা রঞ্জনবাবু এই সাধু বাবাকে দিয়ে কি যেন একটা যজ্ঞটজ্ঞ করিয়েছেন। क्या हाल है बेटा? কথা নেই বার্তা নেই, বাবাজি আজ একেবারে বিপুলের ঘাড়ে এসে পড়েছেন, যেন কতদিনের পরম আত্মীয়। বিরক্ত হয়ে বিপুলবাবু উত্তর দিলেন না। তার অস্বস্তি হচ্ছিল। লোকটার দাড়িগুলো হাওয়ায় উড়ছে। মাঝে মধ্যে বিনা অনুমতিতে বিপুলের নাকের ওপর ঝাপটা মারছে। তার ওপর বাবাজির গায়ের বিটকেল গন্ধ, নস্যি আর গাঁজার সম্মিলিত সৌরভ। লোকটা হাত চুলকোতে চুলকোতে বিপুল বাবুর হাতের দিকে স্থির দৃষ্টিতে দেখছে। তিনি সভয়ে তাকান। সর্বনাশ! লোকটার চর্মরোগ আছে নাকি? এসব বিষয়ে বিপুলবাবু আবার ভীষণ সাবধানী। রোজ ডেটল সাবান দিয়ে বার 3 স্নান করেন। ये क्या है ये? তিনি বাবাজির থেকে যথাসম্ভব ছোঁয়াচ সামলে বসেছিলেন পাশে। বাবা তার বুড়ো আঙুলের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপরই বিদ্যুৎ গতিতে তার হাত চেপে ধরেছেন। তার দৃষ্টি বুড়ো আঙুলের দিকে নিবদ্ধ। ভয়ার্ত কণ্ঠে বললেন, ये क्या है? इतना बड़ा अंगूठा! सत्यानाश, सत्यानाश! বিপুল বাবু কি বলবেন ভেবে পেলেন না। ছোটবেলা থেকেই ওর বুড়ো আঙুলটা অস্বাভাবিক স্ফীত। লোকে ঘ্যাপাত, বলতো বুড়ো আঙুল ফুলে কলা গাছ। কিন্তু তার জন্য কখনোই কোনো ক্ষোভ ছিল না তার, কারণ বুড়ো আঙুলের স্ফীতিটা তার নিজের হাতে নেই। ওটা ঈশ্বরের বদমাইশি বা অনিচ্ছাকৃত ভুল। এই বুড়ো আঙুল নিয়েই তো এত বছর পার করে এলেন। এখন হঠাৎ নতুন করে সত্যনাশের কি হলো? सत्यानाश! इतना बड़ा अंगूठा! हुर, हुर, हुर! तू तो खूनी बनेगा रे, जरूर खूनी बनेगा। तेरे हाथ में खून लिखा है। মাথায় বাজ পড়লেও বোধ হয় এত বিস্মিত হতেন না বিপুলবাবু। তিনি হতভম্ব হয়ে বাবাজির দিকে তাকিয়ে আছেন। কোনো কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। গোটা কম্পার্টমেন্টের শোরগোল যেন সেই ভবিষ্যৎবাণীতে মুহূর্তে থমকে যায়।
সবাই কৌতূহলী সপ্রশ্ন দৃষ্টিতে দেখছে এদিকে। কোনো মতে ঢোক গিলে স্খলিত স্বরে বিপুলবাবু বললেন, আমি খুন? ঠিক তখনই উদ্যত ছুরি হাতে একটা লোক এগিয়ে এলো তার দিকে, যেন এখনই ঘচাত করে কেটে দেবে তার গলার নড়ি। রাগত স্বরে বলল, ওই দেব নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে? প্রচন্ড ভয়ে আঁতকে উঠলেন তিনি। অবশ্য ভয় পাওয়ার কিছু ছিল না, লোকটা নেহাতি একজন শশাওয়ালা। কিরো বেনসন থাম থিওরির নাম শুনেছেন? এসব জিনিস নিয়ে মাথা ঘামিয়েছেন কখনো? অঙ্কের টিচার গিরিশ গুপ্ত ভুরু কুঁচকে তাকালেন বিপুলবাবুর দিকে। বিপুলবাবু অসহায়ভাবে মাথা নাড়েন। আগে না। তাহলে এখন খামোকা খামাচ্ছেন কেন? আরে কেমিস্ট্রির লোক কেমিস্ট্রি নিয়েই থাকুন না, খামোকা জ্যোতিষের রাজ্যে ঢুকছেন কেন? বিপুলবাবু বিরক্ত হলেন। ঢুকছেন কি সাধে? কেমিস্ট্রি নিয়েই তো খুশি ছিলেন, কিন্তু জ্যোতিষ নিজেই এখন তার রাজ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে। বিজ্ঞানের যুক্তিবাদী রাজ্যের সীমানার বাইরে যে সে আর থাকতে চাইছে না। শুনুন, সহজ করে বুঝিয়ে বলি। কিরো বেনসন থাম থিওরি অনুযায়ী যে কোনো মানুষের চরিত্র তার বুড়ো আঙ্গুল দেখে বোঝা যায়। বুড়ো আঙ্গুল দেখে বলা যায় যে ওই আঙ্গুলের মালিক শিল্পী না কসাই। বিপুলের মুখ বিষণ্ণ হয়ে ওঠে। তবে কি তিনি কসাইয়ের দলে পড়লেন? আপনার বুড়ো আঙ্গুল একটু প্রয়োজনের বেশি মোটা, গোদা আঙ্গুল। থিওরি অনুযায়ী আপনার মধ্যে খুনের প্রবণতা থাকা স্বাভাবিক, কিন্তু তাই বলে আপনাকে গ্যাংস্টার হতে হবে এমন কোনো কথা নেই। রকেট লঞ্চার, মিসাইল বা গ্রেনেড তো দূর, আপনি একটা নিরীহ মশামাছি মারার ব্যাট নিয়েও বেরিয়েছেন ভাবলে। কথাটা শেষ না করে ফিচিক করে হেসে ফেললেন ভদ্রলোক। দৃশ্যটা কল্পনা করে পিছন পিছন একটা অট্টহাসিও আসছিল, কিন্তু অঙ্কের বইটার ওপর উপর হয়ে কোনো মতে সামলে নেন। বিপুল দীর্ঘশ্বাস ছাড়েন। এই প্রতিক্রিয়া এই প্রথম দেখছেন না তিনি। তার ঘনিষ্ঠতম ও বয়সে কনিষ্ঠতম কলিগ কাম বন্ধু জয়দীপকেও গোটা ঘটনাটা জানিয়েছেন তিনি। সে তো প্রথমেই কিছুক্ষণ করে হেসে গড়াগড়ি দিল। সে হাসি আর থামেই না। কোনো মতে নিজেকে সামলাতে সামলাতে বলল, মানে কি খুন করেছেন আপনি? মশা, মাছি নাকি ইঁদুর না বাদুর? হ্যাঁ, অদ্ভুত একটা রাগ নিজের মধ্যে টের পেলেন বিপুল। ট্রেনের লোকটা ভবিষ্যৎবাণী করেছে প্রায় 1 সপ্তাহ হতে চলল। এই 1 সপ্তাহে তার মধ্যে কিছু অদ্ভুত অদ্ভুত পরিবর্তন হয়েছে। না, ঠিক পরিবর্তন নয়, হয়তো এই স্বভাব বা অভ্যেসগুলো তার আগেই ছিল, কোনোদিন বিশেষ করে খেয়ালই করেননি, কিন্তু এখন টের পাচ্ছেন। যেমন মাঝে মধ্যেই তার ভেতরে একটা অদ্ভুত রাগ দাপাদাপি শুরু করে। রাগটা হয়তো আগেও ছিল, তবে এমন নগ্নভাবে প্রকাশিত হয়নি কখনো। তিনি চাপা গলায় হিসিস করে ধমকে উঠলেন, জয়দীপ, জয়দীপ, আমি ফাজলামো করছি না। তা গুরুদেব যখন সমস্যাটা বলেছেন তখন সমস্যা নিরসনের নিদানও দিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, বলেছেন তো একটা হোম যজ্ঞ করা দরকার। বলেছেন 1,500 টাকা লাগবে, তাহলেই সব দোষ কেটে যাবে। এই তো মার খা গেয়া ইন্ডিয়া। বাবা, ওটাই হচ্ছে আসল কথা। বিপুলদা, আপনি এইসব ভণ্ড প্রতারকদের কথা বিশ্বাস করেন? হ্যাঁ, কিছু না, স্রেফ আপনাকে মুরগি করে কিছু টাকা খসানোর ধান্দা। এই ছাড়ুন তো, যত সব। সে ছাড়ুন তো বলে গেল বটে, কিন্তু বিপুল ছাড়তে পারেননি। এই 7 দিনে পাল্টেছে অনেক কিছু। আচমকাই আবিষ্কার করেছেন তার খুন জখমের ঘটনা দেখতে বেশি ভালো লাগে। ডেইলি শো তিনি কখনোই দেখেন না, কিন্তু ভূতের সিনেমা, হলিউড অ্যাকশন ফিল্ম, খুনোখুনি, ক্রাইম থ্রিলার দেখতে বসলে নাওয়া খাওয়ার হুঁশ থাকে না তার। এই অভ্যেস আজকের নয় যদিও। বহুদিন এ নিয়ে করুণা আর মেয়ে সোমদত্তার অভিযোগ শুনতে হয়েছে তাকে। বিরক্ত হয়ে সোমদত্তা বলতো, কি যে দেখো ছাইপাশ, ধুর,
একটা লোক মুখোশ পরে রামদাহাতে একটার পর একটা লোককে মেরে কেটে চলেছে, অথবা দুটো ডাইনোসর একটা লোককে দুটুকরো করে ছিঁড়ে খাচ্ছে। এসব কি দেখার জিনিস হলো? হ্যাঁ, খালি রক্ত আর রক্ত। উফ। সেসব কথায় কোনোদিনও পাত্তা দেননি তিনি, বরং উল্টে আরও ডুবে গেছেন সিনেমার পর্দায়। কিন্তু আচমকা সেদিন একটা ইংরেজি থ্রিলার দেখতে দেখতে হঠাৎ মনে হলো, কি কি দেখছি আমি? হ্যাঁ, এটা কি দেখছি? কেন দেখছি? বিপন্ন বিস্ময়ে আবিষ্কার করলেন তার খুন, জখম, বীভৎস রস দেখতে ভালোই লাগে। খুন জখম দেখতে ভালো লাগা মোটেই দোষের কথা নয়। ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী কোনো অপরাধ তো নয়, কিন্তু ভিতরে ভিতরে বিপুল একটা অজানা ভয়ে, অযৌক্তিক অপরাধ বোধে সিঁটিয়ে গেলেন। ঠিক করেছেন এখন থেকে আর খুন জখম নয়। রোজ রাতে ধর্মীয় কিংবা কার্টুন চ্যানেলগুলো তিনি দেখবেন। সন্তোষী মাতা, সাই বাবার ওপর আধারিত ফিল্ম ছাড়া আর কিছু নয়। মাঝখানে কয়েকদিন মহাভারত দেখছিলেন, কিন্তু যেই না কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে অমনি দম করে পাল্টে গেল চ্যানেল। না, যুদ্ধ নয়, কিছুতেই নয়। মহাভারত মাথায় থাক, বরং বেঁচে থাকুক পোগো, হাঙ্গামা চ্যানেল। এসব শুধু চ্যানেল নয়, সঙ্গে সঙ্গে পাল্টে গেল মেনুও। সপ্তাহে 3 বার মাংস না খেলে চলতো না তার। নিজে দাঁড়িয়ে থেকে মাংসওয়ালাকে নির্দেশ দিয়ে পছন্দ মতো পিস বেছে নিতেন। বাকিরা বাজারের ব্যাগ রেখে সবজি বাজারের দিকে হাঁটা দেয়, কিন্তু তিনি ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকেন। মাংসওয়ালার বিরক্তিকে উপেক্ষা করে রীতিমতো সরে জমিনে তদন্ত করে মাংসের টুকরো নিজের হাতে বেছে নেন তিনি। সেদিনও নিচ্ছিলেন। কসাইয়ের হাতে জীবন্ত ছাল ছাড়ানো মুরগি ছটফট করছে। একদম সামনে দাঁড়িয়ে বিপুল তাকে নির্দেশ দিয়ে চলেছেন, আমার গোটা ঠ্যাংটাই চাই, কিন্তু হ্যাঁ, একদম একদম দুটুকরো করবে না। আর মেটেটা অবশ্যই দেবে। হ্যাঁ, পিছন থেকে একটা পাঁশুটে ইঁদুরের মতো ভীতু মুখ মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারছিল। আচমকা খুনখুনে স্বরে বলল, ও মশাই, কি করে সামনে দাঁড়িয়ে আছেন বলুন তো? মুরগিগুলোর এই প্রাণান্তকর ঝটপটানি চোখে দেখা যায় না, বিভৎস। জীবনেই জানেন প্রথমবার নিচে মাংস কিনতে এসেছি, নেহাত চাকরটা ছুটি নিয়েছে। আর ছেলে মেয়ের কিডনি রবিবার মাংস না হলে চলে না, তাই আর কি। কিন্তু এ তো দেখা যাচ্ছে না মশাই। বিপুল বাবু ঝুঁকে পড়ে সদ্যছিন্ন মুরগির ঠ্যাংটা জরিপ করছিলেন। আচমকা কথাটা শুনে শটান উঠে দাঁড়ালেন। হাতের দিকে তাকিয়ে দেখলেন তাজা রক্তে লাল হয়ে আছে তার বুড়ো আঙুল আর তর্জনী। মাথার মধ্যে কে যেন ফিসফিসিয়ে বলে উঠল, খুনি, খুনি, খুনি। সেদিন থেকে মাংস খাওয়াই ছেড়ে দিয়েছেন তিনি। শাকসবজি, তরি তরকারি দিয়েই পেট ভরান, এমনকি মাছও স্পর্শ করেন না। সোমদত্তা মাছ পছন্দ করে না। সকালে দুজনেই 1 প্লেট ফ্যান ভাত, ডিম আলু সেদ্ধ খেয়ে নেয়। বিপুল অফিসের পথে রওনা দেন, আর সোমদত্তা কলেজের দিকে। বিপুলের লাঞ্চ স্কুলের ক্যান্টিনে লুচি আলুর দম, আর সোমদত্তা চাউমিন বা দোসা। আরামের খাওয়া জোটে একমাত্র রাতে। করুণা চলে যাওয়ার পর বিপুল রান্নাবান্না নিজেই করতেন। নিজেই মাছ কেটে কুটে নিপুণ হাতে পরিষ্কার করে রাঁধেন বাড়েন। সেদিন মাছ কাটতে বসে তার গা শিরশিরিয়ে ওঠে। তরতাজা জিওল মাছ দিয়েছিল মাছওয়ালা। মাছগুলো তখনও বালতির মধ্যে খলাত খলাত করে ঘুরে বেড়াচ্ছে। একটাকে বটির 1 পোঁচ দিয়েই কেঁপে উঠলেন। জীবন্ত প্রাণীটা থরথরিয়ে এলিয়ে পড়তেই তার রক্তে স্নান করে বুড়ো আঙুলটা যেন চেঁচিয়ে উঠল, খুন, খুন, খুন। কি ভাবছেন? অঙ্ক শিক্ষক গিরিশ গুপ্তর কণ্ঠস্বরে চিন্তাসূত্র ছিন্ন হয়ে যায়। বিপুল সম্বিত ফিরে পান। গিরিশ বিরক্ত সুরে বলেন, আরে তখন থেকে দেখছি ভেবেই চলেছেন ওদিকে 11-এর 3rd পিরিয়ডের ঘন্টা যে অনেকক্ষণ পড়ে গেছে, ক্লাসটা অ্যাটেন্ড করবেন না? সর্বনাশ! 3rd পিরিয়ডের ঘন্টা পড়ে গেছে মিনিট 15 আগে, অথচ তিনি এখনও স্টাফ রুমে।
হেডমিস্ট্রেস জানতে পারলে তার গুষ্টি তুষ্টি করতে ছাড়বেন না। কোনো মতে কেমিস্ট্রির জগদ্দল বইটা এবং নিজেকে যুগপথ সামলে হাঁপাতে হাঁপাতে পৌঁছলেন 3 তলায়, 11 ক্লাসরুমের সামনে। কিন্তু ততক্ষণে কলির সন্ধে হয়ে গেছে এবং ক্লাসের সম্মুখেই বাঘিনীর অলৌকিক আবির্ভাব। হেডমিস্ট্রেস তখন সবে লাঞ্চের পর পান খেয়ে ঠোঁট রাঙা করে দাঁড়িয়েছেন, চোখও যথেষ্ট লাল। তার হাবভাব দেখলেই করুণাকে মনে পড়ে যায় বিপুলের। করুণার নামই করুণা, কিন্তু বেঁচে থাকতে বিপুলকে কখনো করুণা করেননি। কিছু কিছু মহিলা থাকেন যাদের ভালোবাসার শক্তি কম, বরং দাপটের চোখে সবাইকে ভয়ে জড়সড় করে রাখার ক্ষমতাটাই বেশি। এরা মিনতি করেন না, অনুরোধ করেন না, বরং আদেশ করেন, এবং সে আদেশ অমান্য করলেই অনর্থ। কি এতক্ষণে আপনার সময় হলো? আমি তো ভাবছিলাম স্টপ গ্যাপে কাউকে পাঠাবো। তা কি রাজকার্য করছিলেন এতক্ষণ? কি হলো? অজুহাত খুঁজে পাচ্ছেন না, তাই তো? এমনিতে তো রোজই লেট করেন। হয় ট্রেন লেট, নয় রেল রোকো, ভূমিকম্প, বন্যা, খরা, সবই তো আছে। এখন দেখছি ক্লাসেও লেট। তা আপনার সমস্যাটা কি বলবেন? পড়াতে যদি ভালো না লাগে পড়াবেন না, দরজা খোলা আছে, বেরিয়ে যান। ওয়ার্থলেস। শব্দগুলো তার মাথায় ঢুকছিল না। অপমানিত মুখে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকতে থাকতে আরও একটা কণ্ঠস্বর মনে পড়ে গেল তার। করুণার গলা ঝমঝমিয়ে ওঠে। অপদার্থ, অপদার্থ, 1 নম্বরের অপদার্থ তুমি। মা বাবা ঠিক বলতেন তোমার দ্বারা না কিচ্ছু হবে না, মাস্টারিও না। কত মাস্টার দিব্যি হাজার হাজার টাকা ইনকাম করছে, বাড়ি গাড়ি করছে, আর তুমি এখনো ভাড়ার বাড়ির টাকা গুনছো। এতদিনে নিজের মাথা গোঁজার একটা জায়গাও করে দিতে পারলে না। অপদার্থ কোথাকার। না মানে ওরা সবাই প্রচুর টিউশনি করে, ব্যাচ বাই ব্যাচ ছেলে মেয়ে পড়ায়। তুমিও পড়াও? না না, দেখো দেখো, প্রাইভেট টিউশনি করবো না আমি। অমন গরু ছাগলের মতন করে ছাত্রছাত্রীদের ট্রিট করতে পারবো না। আহা, তা করবে কেন? বরং নিজেই গরু ছাগলের খোঁয়ারে গিয়ে ঢোকো, ঢোকো ঢোকো। ওটাই তোমার আসল জায়গা। কোথাকার কোন ধর্মাত্মার পোয়েলেন রে। করুণা কোনোদিনও করুণা করেননি, এক মুহূর্তের জন্য জীবনে শান্তি দেননি। তিনি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। সাধারণ মাস্টারের রোজগারে তার পোষাতো না। সকাল থেকেই শুরু হয়ে যেত অভিযোগ, মাঝখানে কিছুক্ষণের বিরতি, রাতে ঘেমে নিয়ে স্কুল থেকে ফেরার পরেও আরও এক প্রস্থ অভিযোগ। এমনকি নিজের বিছানাও আলাদা করে নিয়েছিলেন তিনি। বলতেন, পুরুষ কোথাকার, তোমার পাশে শুয়ে আমি কি পেয়েছি? কি পেয়েছি আমি? একটা মেয়ে ছেলের কলজের জোরও তোমার নেই। এই নাকি পুরুষ? ঘেন্না ঘেন্না, জীবনে ঘেন্না ধরে গেল। তিনি শুধু চুপ করে শুনে গেছেন। শুনতে শুনতে ক্লান্ত হয়েছেন, ক্লান্ততর হয়েছেন। ক্লান্তির চরম সীমায় পৌঁছানোর আগেই অবশ্য করুণা প্রথম ও শেষবারের মতো করুণা করলেন। লাংস ক্যান্সারে দেহত্যাগ করলেন তিনি। কি হলোটা কি? মৌনব্রত নিয়েছেন নাকি? কি ভেবেছেন? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে থাকলেই হবে? ফের ধমকে ওঠেন হেডমিস্ট্রেস। ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা উঁকি মেরে রঙ্গটা দেখছিল। ওদের ফিসফিসানি কানে এলো তার। কিরে, ব্রায়ের স্ট্র্যাপ মনে হয় আজ ঢিলে করেই ছাড়বে হেডু। একদম একদম, তাই না? কিরে, সত্যি তাই। অসম্ভব রাগটা চড়াত করে পৌঁছে গেল মস্তিষ্কের কেন্দ্রে। কি ভাবে নেই মহিলা, কি ভাবে ওরা সবাই? তিনি জোকার, ক্লাউন, পাগল। হ্যাঁ, তার চোখে রক্ত জমল। আর চোখে দেখলেন মহিলা অসাবধানে দাঁড়িয়ে আছেন করিডোরের রেলিংয়ের গা ঘেঁষে। রেলিংগুলো বড্ড পুরনো, ক্ষয়াটে। খুব বেশি কিছু করতে হবে না, সামান্য একটু ধাক্কা, ব্যাস, তাহলেই মুক্তি। সোজা 3 তলা থেকে একেবারে। তিনি নির্ভয়ে দৃঢ় পায়ে রেলিংয়ের দিকে এগিয়ে গেলেন। তখনই মনে হলো বুড়ো আঙুলটায় যেন কাঁচা রক্তের দাগ। বিপুলবাবু চিৎকার করে উঠলেন, সরে যান,
রেলিংগুলো পুরনো। আমার বুড়ো আঙুল, বুড়ো আঙুল। বলতে বলতে পিছন ঘুরে উন্মত্তের মতো সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলেন বিপুল। গুমোট গরমে ঘুম আসছে না। আগে এই ঘরে করুণা শুতেন মেয়েকে নিয়ে, এখন সোমদত্তা এই ঘরে শুতে ভয় পায়, তাই এখন এই ঘরেই তার রাত্রিবাস। এখনো এ ঘরে ঢুকলেই ওষুধের গন্ধ পান বিপুল, আর মনে পড়ে যায় প্রেতিনীর মতো খলখল করে হেসে উঠে বলা করুণার বিষ বাক্যগুলো। এবার এবার কি করবে? সারা জীবন জ্বালিয়ে মেরেছ, এবার আমার পালা। প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। রাস্তায় বসিয়ে ছাড়বো তোমায়। জলের মতন টাকা খসাবো। বীর পুরুষ, লোন নিতে ভয় পান, প্রাইভেট টিউশনি করে দুটো এক্সট্রা ইনকাম করতে এর ভয় করে। এবার কি করবে? বিনা চিকিৎসায় মেরে ফেলবে? বিনা চিকিৎসায় মারবে আমায়? শোনো শোনো শোনো, কিচ্ছু কিচ্ছু হবে না তোমার। দেখো দেখো, সব সব ঠিক হয়ে যাবে। তাকে শান্ত করার চেষ্টা করেন বিপুল, তবে তাতে বিশেষ কাজ দিল না। আরো ফুঁসে উঠলেন করুণা। উত্তেজনার চোটে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার, তবু সাপের মতন হিসিসিয়ে ক্রূর ও শীতল শব্দগুলো বললেন। হবে না মানে? হ্যাঁ, হবে না মানে এটা কি? নিশ্চয়ই হবে। আমি মরব, হ্যাঁ আমি মরব, কিন্তু তোমাকেও মেরে যাব, মেরে যাব তোমায়। কিচ্ছু হবে না রুনা। করুণার দাদা এগিয়ে এসেছিলেন। নামজাদা নার্সিং হোমে রাখবো তোকে, বড় বড় ডাক্তার দেখাবো। না 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 না, আমি কোথাও যাব না, কোথাও যাব না। এখানে এখানে এই বিছানায় শুয়েই মরব। তোমাদের কোনো হেল্প আমার দরকার নেই। তোমরা হেল্প করলে ওই লোকটা বেঁচে যাবে। আমি ওকে ধ্বংস করে তবেই মরব, তবেই আমি শান্তিতে মরব। এক পয়সাও দেবে না, এক পয়সা ওকে দেবে না বলছি। দেখি দেখি ওর কত দৌড়, দেখি। শেষ পর্যন্ত করুণার স্বপ্ন অনেকটাই সাফল্যের পথে এগিয়েছিল। করুণাকে কিছুতেই হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। ফলস্বরূপ বাড়িটাই হয়ে উঠল হাসপাতাল। দামি এসি লাগাতে হলো, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হলো, মোটা টাকার বিনিময়ে দুজন নার্সেরও ব্যবস্থা হলো। কেমোথেরাপির পিছনে, অপারেশনের পিছনে জলের মতন টাকা গেছে, যদিও অপারেশন শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি। স্বামী, সন্তান, এমনকি নার্স দুজনকেও 6 মাস ধরে যথেষ্ট পরিমাণে জ্বালিয়ে পুড়িয়ে শেষ পর্যন্ত অপারেশন টেবিলেই মারা গিয়েছিলেন তিনি। তবু করুণা বিপুলকে প্রায় পথে বসতে দেখে গেছেন, দেনায় দেনায় জর্জরিত হতে দেখে গেছেন। ওর আত্মার শান্তি হয়েছে হয়তো। কি শত্রুতা ছিল তার বিপুলের সঙ্গে? কি অন্যায় করেছিলেন তিনি? বিয়ের পর থেকেই করুণার টাকা সর্বস্ব রূপ ছাড়া আর কিছুই দেখেননি। এখন মনে হয় করুণা হয়তো মানসিক রোগী ছিলেন। জীবনে কিছুতেই সন্তুষ্ট হননি তিনি। গয়না গড়িয়ে দিলেও অশান্তি। গয়নাটা কেন হীরের নয়, কেন দার্জিলিং, কেন লাদাখ নয়, ট্রেনের 3rd এসি, ফ্লাইট নয় কেন? জীবনের ছোট ছোট সুখগুলোকে কখনোই দেখতে শেখেনি করুণা। বড় সুখ জুটল না কপালে, তাই হয়তো শেষ পর্যন্ত বড় অসুখী বাঁধালেন। কখন যেন এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন বিপুল। ক্লান্তিতে দু চোখ বুজে এসেছিল তার। কিন্তু আচমকা চটকা ভেঙে গেল। আশ্চর্য, ওষুধের গন্ধটা এমন বেড়ে গেল কি করে? তার নাকে ডেটল মিশ্রিত একটা উগ্র গন্ধ এসে ঝাপটা মারছে। পাশের শুয়ে থাকা অন্ধকারটা কখন এমন ভয়ানক আকার ধারণ করল? বিপুল সচকিত হয়ে ওঠেন। বিছানার পাশে আরো একটা অস্তিত্ব যেন টেনে টেনে শ্বাস ফেলছে। হিমশীতল একটা হাওয়া।
করলে? শেষমেশ খুনই করতে হলো আমাকে, হ্যাঁ? শেষমেশ খুনই করলে দামায়। কেউ যেন হিস হিসে গলায় বলল কথাগুলো। বিপুল ধর্মড়িয়ে উঠে বসেন। কে? একটা মেয়ে মানুষের হাত থেকে রক্ষা পেতে শেষ পর্যন্ত খুনই করতে হলো তোমাকে। কাপুরুষ, কাপুরুষ, তুমি একটা কাপুরুষ। কেউ জানে না, সোমাও না, শুধু তুমি আর আমি। বিপুলের কানে একটা কথোপকথন ভেসে আসে। দুটো লোক নিচু গলায় কথা বলছে। চিলডেসির ঠান্ডা আমেজে দুটো কণ্ঠস্বর খুব আস্তে অথচ স্পষ্ট ভেসে এলো। আপনি বুঝতে পারছেন না, কিছু করার নেই। পেশেন্ট একদম অ্যাডভান্স স্টেজে আছে, ফুসফুসটা পুরোপুরি অ্যাফেক্টেড। কেউ নিয়ে শরীরটা তো পুরো ঝাঁঝরা হয়ে গেছে, অ্যাসোফেগাসে পৌঁছে গেছে, বুঝতে পারছেন? মানে ফুড পাইপটা অ্যাফেক্টেড। এই পরিস্থিতিতে অপারেশন করাটা রিস্কি, ভেরি রিস্কি। অপারেশন টেবিলেই মারা যাবেন। তাতে ওকে বাড়িতেই রাখুন, যে কটা দিন আছেন শান্তিতে কাটুক। কিন্তু কিন্তু এমন করে কদিন ডাক্তার, কদিন? বড় জোর মাস তিনেক, তার বেশি কোনোভাবেই নয়। ডাক্তারবাবু মাথা নাড়ছেন। স্বামী অদ্ভুত একটা বিপন্নতায় ডুবে যাচ্ছে। আরো 3 মাস? একেই ধার দেনা নাক অব্দি ঠেকেছে, আরো 3 মাস টানতে যে দেউলিয়া হওয়ার উপক্রম। তার চেয়ে আশু সমাধানটাই গ্রহণযোগ্য নয় কি? অপারেশন টেবিলেই যদি মুক্তি পাওয়া যায়। সে একটু চুপ করে থেকে বলল, রিস্ক ফ্যাক্টর কোথায় নেই ডক্টর? সমস্ত কিছুতে আছে। তবু আমি অপারেশনটাই করাতে চাই। হ্যাঁ, করাতেই চাই। কি কি বলছেন আপনি? আপনি আদৌ সমস্যাটা বুঝতে পেরেছেন? ওর পারফরমেন্স ভীষণ পুয়ার, তারপর ইনঅ্যাডিকুয়েট পালমোনারি রিজার্ভ। এই পেশেন্ট ওটি থেকে ফিরবেই না। তো চান্স নিতে ক্ষতি কি? ক্ষতিটা কোথায়? সুস্থ হয়ে ফিরেও তো আসতে পারে। স্বামীটি তবুও নাছোড়বান্দা। ডাক্তারবাবুর মুখ একেবারে গম্ভীর। বারবার বারণ করা সত্ত্বেও পেশেন্টের স্বামী কথা শুনছে না। তিনি জানেন এই সমস্ত কেসে অপারেশন আসলে কফিনে শেষ পেরেকটাই ঠোকা। অথচ স্বামী ভদ্রলোক নাছোড়বান্দা। আমি সাইন করে দেবো, যে বন্ডে বলবেন সাইন করতে করে দেবো। আপনি শুধু অপারেশনটা করুন। শেষ পর্যন্ত তাই হয়েছিল। এই বুড়ো আঙুল আর তর্জনীর ফাঁকে কলমটাকে শক্ত করে ধরে খসখস করে মৃত্যুর পরোয়ানায় সই করে দিয়েছিলেন রোগিণীর স্বামী। তার হাত একবারের জন্যও কাঁপেনি। ওটিতে যাওয়ার আগে ডাক্তারবাবুর কথাগুলো এখনো কানে বাজে। Again, বিপুল বাবু, I'm sorry to say, পরিণতি যাই হোক দায় কিন্তু আমার নয়। এখনো সময় আছে, ভেবে দেখুন। ঘরের অন্ধকার থেকে কণ্ঠস্বরটা আবার ঝাঁঝিয়ে উঠল। আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকা দিয়ে সব দেনা মিটিয়েছো। বাহ, 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 বাহ। একবারও লজ্জা করলো না মোরা বউয়ের পয়সায় হাত দিতে? সবাই তোমাকে বেচারি সাধু পুরুষ ভাবে, কিন্তু তুমি কি করেছো তা কেউ জানে না। জানি, একমাত্র আমি জানি। প্রচন্ড আক্রোশে অন্ধকারটার গলা টিপে ধরলেন বিপুল। চিৎকার করে বললেন, বুঝতে দেবো না, কিছুতেই তোকে মুখ খুলতে দেবো না। কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস?
অন্ধকারটা খলখল করে হেসে ওঠে, আর তিনি পাকা খুনির মতো প্রাণপণে তার গলা টিপে ধরেছেন। বৃদ্ধাঙ্গুষ্ঠ ক্রমাগতই চেপে বসছে মানুষটার গলায়, অসহ্য রাগটা জন্তুর মতো দাপাচ্ছে। এর শেষ দেখেই ছাড়বেন। অনেক সহ্য করেছেন, অনেক। আজ আজ এসপার কি ওসপার। বাবা, বাবা কি করছো তুমি? ও ঘর থেকে চিৎকার শুনে সোমদত্তা দৌড়ে এসেছে। সে সবিস্ময়ে আলো জেলে দেখল বিপুল করুণার পাশবালিশটার গলা টিপে ধরেছেন। যেন ওটা পাশবালিশ নয়, যেন ওটা একটা মানুষ। কি করছো বাবা? তোর মাকে খুন করছি। বিপুলের চোখ দুটো বন বন করে ঘুরছে, মুখে গ্যাজলা ভাঙছে। উন্মত্তের মতো চিৎকার করে বললেন, আগেও করেছি, এখনো করছি। যতবার পারবো আমি খুন করব। আমি খুনি। ওই লোকটা ঠিক বলেছিল। আমি খুনি। পরের দিন লোকাল ট্রেনে বিপুল বাবুকে দেখা গেল না। তার বাঁধা ধরা সিটে এসে বসলেন আর এক ভদ্রলোক, নিবাট ভালো মানুষ, সর্বাঙ্গে তাবিজ কবজ ভূষিত, মাথার তেলা চুল পরিপাটি করে আঁচড়ানো। क्या हाल है बेटा? ভদ্রলোক চমকে তাকালেন। কখন যেন এক সাধু বাবা তার ঘাড়ের ওপর এসে পড়েছেন। ঢুলু ঢুলু দৃষ্টিতে কতটা আধ্যাত্মিকতা আছে আর কতটা ভণ্ডামি বোঝা খুব মুশকিল। এই চুসুন দাদা চুসুন, যত চুসবেন তত রস, যত খাবেন তত মিষ্টি। একটিবার খেয়ে দেখুন দাদা, মনে হবে প্রাণ ঠান্ডা হচ্ছে, স্বর্গ সুখ পাচ্ছেন। এই প্রান্ত থেকে আওয়াজ আসা মাত্রই ও প্রান্তে কে যেন বলে উঠল, খেলেই মরবে, চুসলেই মরবে, নিয়ে যান দাদা, মুশকিল আসান। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প সায়ন্তনী পুতুতুণ্ডের কলমে খুনির আঙুল। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে শুদ্ধ সত্য ঘোষ, সৌরভ সাহা, সোমা, নিহারেন্দু ব্যানার্জি, ইভান, প্রাহি, বিদিশা ও সায়ন্তন। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। সম্পাদনা শ্যাডো। পরিচালনা টিম বিভা ক্যাফে। পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন।